জি স্যার। আসসালামু আলাইকুম। আজকের এই বৃষ্টি স্নাত সকালে সবাইকে শুভেচ্ছা। আজকের ক্লাসের হেডলাইন বা শিরোনাম যদিও ছিল লিউকেমিয়া, সঙ্গত কারণে আমি একটু পরিবর্তন করে দিয়েছি। আজকে আমাদের ডিসকাশনটা হবে চাইল্ডহুড ম্যালিগনেন্সি, স্পেশালি অন অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। প্রথমে আমরা শুরু করব ম্যালিগনেন্সির যে কমন কতগুলো কথাবার্তা আছে সেগুলো দিয়ে, কারণ এখান থেকে মাঝে মাঝে ভাইবে প্রশ্ন করেন, সেগুলো আমরা আগে জেনে নিচ্ছি। কমন চাইল্ডহুড টিউমার, এটা একটা প্রশ্ন করে, হোয়াট আর দ্য কমন চাইল্ডহুড টিউমার। তাছাড়া আমাদের জানতে হবে হোয়াট আর দ্য কমন চাইল্ডহুড টিউমার। এর মধ্যে আছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এটা সবচেয়ে বেশি। সিএনএস টিউমার, লিম্ফোমা, নিউরোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা, these are the common childhood tumor. আরো অনেক টিউমার আছে, but these are the common and most common is leukemia. তার মধ্যে কমন হচ্ছে acute lymphoblastic leukemia অথবা ALL. সলিড চাইল্ডহুড টিউমার্স, কিছু কিছু সলিড চাইল্ডহুড টিউমার্স আছে, যেমন লিউকেমিয়া কিন্তু একটা সলিড টিউমার না। এই কারণে আমরা আলাদা করে এই প্রশ্নটা আমরা শিখি। What are the solid childhood tumors? These are brain tumor, neuroblastoma, Wilms tumor, lymphoma, rhabdosarcoma, hepatoblastoma, adenoblastoma, retinoblastoma and teratoma. এটাও প্রশ্ন করে মাঝে মাঝে। আমাদের কিছু কিছু কমন চাইল্ডহুড সলিড টিউমারের নাম মনে রাখতে হবে বা বুঝতে হবে হোয়াট আর দ্য সলিড টিউমার্স। এমব্রায়োনাল টিউমার, এটাও প্রশ্ন করে মাঝে মাঝে, হোয়াট আর দ্য এমব্রায়োনাল টিউমার, অথবা আমরা কিভাবে বুঝবো যে দিস আর দ্য এমব্রায়োনাল টিউমার। কারণ এমব্রায়োনাল টিউমারে কিছু মার্কার আছে, সেগুলো করতে হয়। এই কারণে এমব্রায়োনাল টিউমার গুলো আমাদের জানতে হবে। এগুলো হচ্ছে নেফ্রোব্লাস্টোমা, নিউরোব্লাস্টোমা, রেটিনোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা। এমব্রায়োনাল টিউমার গুলো বোঝার উপায় হচ্ছে যে তাদের শেষে ব্লাস্টোমা কথাটা থাকে। যে টিউমার গুলোর সাথে আমরা ব্লাস্টোমা পাবো সেগুলাই এমব্রায়োনাল টিউমার। নাইস টু নো। এবার কিছু জিনিস আছে যে জিনিসগুলা জানাটা ভালো, এখান থেকেও মাঝে মাঝে প্রশ্ন হয়ে যায়, এই কারণেই জানতে হবে আমাদের। মোস্ট কিউরেবল পেডিয়াট্রিক টিউমার ইজ উইলস টিউমার। দ্যাট ইজ more than 90% Wilms tumor cured fully. 90%-এরও বেশি, 100টা যদি Wilms tumor দেখি তার মধ্যে 90টার চেয়েও বেশি পেশেন্ট, Wilms tumor পেশেন্ট কমপ্লিটলি কিউর হয়ে যায়। টিউমার মেটাস্টেসিস এট ডায়াগনোসিস, এটা মানে হচ্ছে যে আমরা যখন ডায়াগনোসিস করি কোনো টিউমার, ততক্ষণে টিউমারটা মেটাস্টেসিস হয়ে যায়। এর মধ্যে হচ্ছে নন হজকিন্স লিম্ফোমা, উইলস টিউমার, নিউরোব্লাস্টোমা, এই তিনটা টিউমার আমাদের মেটাস্টেসিস হয়েই থাকে যখন আমরা ডায়াগনোসিসে পৌঁছি। আর ফিজিওলজিক্যাল মেটাস্টেসিস হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া একটা ব্লাডের টিউমার, এবং এটা আমরা জানি যে মেটাস্টেসিসের ওয়ান অফ দ্য রুট ইজ ব্লাড সার্কুলেশন। সুতরাং লিউকেমিয়া হচ্ছে ফিজিওলজিক্যালি মেটাস্টেসাইজ হয়ে থাকে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ডিসকাশনে। লিউকেমিয়া প্রথমে জেনে নিচ্ছি লিউকেমিয়ার ডেফিনিশনটা, অথবা লিউকেমিয়া কি, এই জিনিসটা বোঝাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ডেফিনিশন মুখস্থ করি বা না করি, কিন্তু বুঝতে হবে। Malignant clonal proliferation of hematopoietic precursor cells leading to replacement of normal bone marrow by mature cells and infiltration of lymph nodes, spleen, liver and other organs. এখানে প্রথম যে কথাগুলো খুব ইম্পর্টেন্ট, ম্যালিগন্যান্ট ক্লোনাল প্রলিফারেশন অফ হিমোপেটিক প্রিকারসর সেলস, এই পর্যন্ত যদি আমরা বলি তবুও বুঝতে পারবো যে এটা লিউকেমিয়া। তার মানে হচ্ছে হিমোপেটিক যে প্রিকারসর সেলগুলো আছে, আমরা জানি হিমোপেটিক সেলগুলো কি, ইরিথ্রয়েড, মাইলয়েড, মেগাক্যারিওসাইট, এই যে সিরিজগুলো, এই সিরিজগুলো যে সেলগুলো আছে এগুলো বোন ম্যারোতে থাকে, এগুলো হচ্ছে প্রিকারসর সেলস। এদের যদি ম্যালিগন্যান্ট ক্লোনাল প্রলিফারেশন হয়, ম্যালিগন্যান্ট প্রলিফারেশন, ম্যালিগন্যান্সি কি আমরা জানি। ক্লোনাল প্রলিফারেশন এর কথাটা হচ্ছে যে একটা গ্রুপের সেল ধরে ওই ক্লোন ধরে প্রলিফারেশনটা হয়ে যাবে। যখন প্রলিফারেশন হয়, অনেক আনকন্ট্রোল তার প্রোডাকশন হয়, তখন কি করে সে নর্মাল যে বোন ম্যারোটা আছে, আমরা তো জানি যে সব ব্লাড সেলগুলো বোন ম্যারো থেকেই আসে, অরিজিনেট করে, এবং সেই বোন ম্যারো রিপ্লেস হয়ে যায়, নর্মাল বোন ম্যারোটা ইনম্যাচিউর সেলস দিয়ে এটা রিপ্লেস হয়ে যায়, এবং এই ম্যাচিউর সেলগুলো যখন সার্কুলেশনে আসে তারপর এটা ইনফিলট্রেট করে লিম্ফ নোড, স্প্লিন, লিভার, আদার অর্গান। তার মানে হচ্ছে ফিজিওলজিক্যালি এটা মেটাস্টেসাইজড হয়ে যায় সব অর্গানে, এই অর্গানগুলো আলটিমেটলি বড় হয়ে যায়, মেগালি হয়। সুতরাং লিউকেমিয়া বুঝতে হয়তো আমাদের আর অসুবিধা হওয়ার কথা না। Malignant clonal proliferation of hematopoietic precursor cells, replacement leading to replacement of normal bone marrow
by immature cells and infiltration of lymph nodes, spleen, liver, and other organs. এটুকু বুঝলেই আমরা লিউকেমিয়া বুঝে যাব। কমন চাইল্ডহুড লিউকেমিয়া কোনগুলো? লিউকেমিয়া অনেকগুলো আছে আমরা জানি। সবচেয়ে কমন হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, যাকে আমরা সংক্ষেপে ALL বলি। এটা 75 to 80%। তার মানে হচ্ছে যত লিউকেমিয়া বাচ্চাদের হয় তার মধ্যে 75 থেকে 80% লিউকেমিয়াই হচ্ছে ALL। তারপরে কমনটা হচ্ছে AML বা অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, এটা হচ্ছে 12 to 15%। CML বা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া 5%, এবং কিছু কিছু জায়গায় আমরা কনজেনিটাল লিউকেমিয়া পাই, সেটার পরিমাণ হচ্ছে 7 to 8%। তার মানে অ্যাজ ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ALL বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। এটিওলজি অ্যাজ এ হোল আমরা সবকটা টিউমারেরই এটিওলজি এইভাবে দেখব, কিন্তু ALL-টাকে আমরা এমফেসিস দিয়ে আজকে পড়ব। এটিওলজির সবচেয়ে প্রথম যে কারণ সেটা হচ্ছে ইডিওপ্যাথিক, মানে কারণ জানাই যায় না, মোস্ট অফ দ্য কেসে কারণটা জানতে পারি না। এছাড়া কিছু কেমিক্যালের অ্যাসোসিয়েশন আছে, সেই জিনিসগুলো হচ্ছে বেনজিন, অ্যালকাইলাইটিন এজেন্ট, এবং ইমিউন ডেফিসিয়েন্সি কিছু স্টেট আছে বডিতে, যেমন STLV মানে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। এটা ইনফেকশন যদি হয় তখন বডি ইমিউনি ডেফিসিয়েন্সি হয়, তখন লিউকেমিয়া হতে পারে। ব্লুম সিনড্রোম, ফ্যানকোনিয়া সিনড্রোম, অ্যাটাক্সিয়া টেলাঞ্জিকটেসিয়া, এই যে কন্ডিশনগুলো এগুলো হচ্ছে সবই ইমিউনিও ডেফিসিয়েন্সি স্টেট। এই ধরনের রোগ যদি থাকে বডিতে তাহলে ইমিউনি ডেফিসিয়েন্ট থাকে, এবং এইখানেই দেখা যাচ্ছে যে এদের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে লিউকেমিয়া। এই পেশেন্টগুলোর সাথে লিউকেমিয়া অ্যাসোসিয়েটেড, এই কারণে এটাকে কারণ হিসেবে ধরা হয়। এছাড়া ক্রোমোজোমাল, যেমন ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম একটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার আমরা জানি, কিন্তু ডাউন সিনড্রোমের সাথে আমরা কিন্তু লিউকেমিয়ার অ্যাসোসিয়েশন পাই। তার মানে হচ্ছে যে ডাউন সিনড্রোম মে বি এ কজ, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েশন। সব ডাউন সিনড্রোমের বাচ্চাদের আসলে লিউকেমিয়া হয় না, কিন্তু ডাউন সিনড্রোমের বাচ্চাদের মধ্যে দেখা যায় যে একটা লিউকেমিয়া হওয়ার প্রবণতা আছে, এটাকে এই কারণে অ্যাসোসিয়েশন করে। এই অ্যাসোসিয়েশনটাকে আমরা কারণ হিসেবে দেখছি। কিছু কিছু ভাইরাল ইনফেকশন আছে, যেমন স্টেনবার ভাইরাস, সংক্ষেপে যেটাকে আমরা EBV বলি, আরেকটা আছে HTLV1 মানে হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস 1। এই ভাইরাসগুলো যদি ইনফেক্ট করে বডিতে তাহলেও দেখা গিয়েছে যে। আর আরেকটা কথা আমরা বলি আইডেন্টিক্যাল টুইন। আইডেন্টিক্যাল টুইনের মানে হচ্ছে যারা মনোজাইগোটিক টুইন, তাদের একজনের যদি লিউকেমিয়া হয় আর একজনের লিউকেমিয়া হওয়ার পসিবিলিটি খুব বেশি। এই কারণ এইগুলোকে অ্যাসোসিয়েশন হোক আর যাই হোক, এগুলোকে আমরা কারণ হিসাবে আইডেন্টিফাই করেছি, এবং সবচেয়ে মোস্ট কমন যেটা সেটা হচ্ছে ইডিওপ্যাথিক, তার মানে হচ্ছে কারণ জানা যায় না। এবার আমরা ALL বা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিম্ফোমিয়া সম্পর্কে একটু জানি। কম্প্রাইজেস 75 to 80% অফ অল লিউকেমিয়াস ইন চিলড্রেন। এই কথাটা আমরা আগেই বলেছি, সবচেয়ে কমন লিউকেমিয়া। কমন এজ ALL এর জন্য হচ্ছে 2 to 6 ইয়ার্স। এই বয়সের মধ্যে ALL সবচেয়ে বেশি হয়। অন্য জায়গায় হতে পারে, তবে সেক্ষেত্রে প্রগনোসিস ভ্যারি করে, আগে হলে বা পরে হলে। আর AML বেশি হয় হচ্ছে টিন এজ, টিন মানে 13 to 19 পর্যন্ত, এই টিন এজে সবচেয়ে বেশি হয়, আগে পরেও হতে পারে, তবে টিন এজে বেশি হয়। এবার আসি আমরা ক্লাসিফিকেশন। প্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অর FAB ক্লাসিফিকেশন, ফ্রেঞ্চ আমেরিকান ব্রিটিশ ক্লাসিফিকেশন বা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। এটা আমরা ALL এর ক্ষেত্রে ক্লাসিফিকেশনটা বলবো। এবং মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন যেটা হয় সেটা হচ্ছে আমরা আসলে সেলগুলো দেখি, সেলগুলো স্টেইন করে দেখি, সেখানে থেকে আমরা ক্লাসিফাই করি। এবং আমরা এখানে একটু দেখে নেই, লেখা আছে L1, L2, L3। তার মানে হচ্ছে যে আমরা যেহেতু ALL করছি, ALL মানে হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। লিম্ফোব্লাস্ট, লিম্ফোসাইট না, কিন্তু মনে রাখতে হবে, কারণ আমাদের ডেফিনিশনই ছিল ব্লাস্ট সেল, ইম্যাচিউর সেল। লিম্ফোব্লাস্টটা হচ্ছে ইম্যাচিউর সেল, সুতরাং তার মরফোলজিতে কি পরিবর্তন হয় ব্লাস্ট সেলের লিম্ফোব্লাস্টের, তার উপর ভিত্তি করে আমরা এই ক্লাসিফিকেশনটা করি। এবং এই যে মরফোলজিটা আমরা দেখি হচ্ছে বোন ম্যারো স্টাডির সময়, আমরা পরে আসবো, এখন একটু বুঝে নেই L1, L2, L3 জিনিসটা কি। L1 a small lymphocyte with scanty cytoplasm and absent or inconspicuous nucleoli। তার মানে হচ্ছে যে সেলগুলো দেখবো যে ছোট লিম্ফোব্লাস্ট, তার মধ্যে সাইটোপ্লাজম খুব কম অথবা নিউক্লিওলি থাকে বা থাকলেও বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে L1। আর L2, L3 দুইটাই হচ্ছে বড় লিম্ফোসাইট, কিন্তু L2 এর মধ্যে যেটা থাকবে abundant cytoplasm and one or more prominent nucleoli। তার হচ্ছে L2 হচ্ছে লার্জ লিম্ফোব্লাস্ট উইথ abundant cytoplasm and one or more prominent nucleoli।
বড় সেল, সাইটোপ্লাজম অনেক, এবং একটা থেকে দুইটা খুব প্রমিনেন্ট নিউক্লিয়াস থাকবে, যেটা নাকি L1 এ ছিল না, অ্যাবসেন্ট অথবা থাকলেও খুব কম বোঝা যেত। তাহলে L3টা কি? L3 তেও লার্জ উইথ দ্য ডিপলি বেসোফিলিক ভ্যাকুলেটেড সাইটোপ্লাজম প্রমিনেন্ট নিউক্লিয়াস। এখানেও বড় সেল, এখানেও প্রমিনেন্ট নিউক্লিয়াস। হচ্ছে কি এই সাইটোপ্লাজম যেটা থেকে সেখানে বেসোফিলিক ব্লুইশ একটা বেসোফিলিক স্টেইন হবে, এবং ভ্যাকুলেটেড সাইটোপ্লাজম গুলোর মধ্যে ভ্যাকুল থাকবে, ছিদ্র ছিদ্র থাকবে। তাহলে এটা আমরা মাইক্রোস্কোপের নিচে দেখে তিনটা বুঝে যাবো, যে একটা ছোট সেল আর দুটা বড় সেল। বড় সেলের মধ্যে এটার মধ্যে হচ্ছে প্রচুর সাইটোপ্লাজম কিন্তু ভ্যাকুলেশন কম এবং অনেকগুলো নিউক্লিয়ালি, সেটা হচ্ছে L2, এবং L3 হচ্ছে বড় নিউক্লিয়ার বড় সেল, মানে ডিপলি স্টেইনড বেসিক্যালি ভ্যাকুলেটেড সাইটোপ্লাজম প্রমিনেন্ট। এটা জাস্ট বোঝার জন্য বললাম, এটা যারা করেন হেমাটোলজিস্টরা তাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটাকে বোঝানোর জন্যই আমি একটু ডিটেইলসে বললাম। এরপরের যে ক্লাসিফিকেশনটা আছে সেটার নাম আমরা বলি ইমিউনোলজিক্যাল ক্লাসিফিকেশন। এখানে তিনটা, প্রি বি সেল ALL, বি সেল ALL, টি সেল ALL। আমরা জানি যে লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া লিম্ফোসাইট হচ্ছে দুটো সিরিজ, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, এবং এই যে লিম্ফোব্লাস্ট গুলো আছে তার মধ্যে প্রি বি সেল, বি সেল এবং টি সেল, এই তিনটা ভাগে ইমিউনোলজিক্যালি ক্লাসিফিকেশন করা। এই যে ক্লাসিফিকেশন গুলো এগুলো ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ট্রিটমেন্টের সময় কোন ধরনের কেমোথেরাপি চুজ করব, কি ধরনের কেমোথেরাপি দেব, এইগুলো বোঝার জন্য, এবং এর প্রগনোসিস কি এটা বোঝার জন্য আমরা ক্লাসিফিকেশন গুলো করি। এক নম্বর ক্লাসিফিকেশন হচ্ছে টু আইডেন্টিফাই দ্য কেমোথেরাপি এন্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রগনোসিস, কোন টাইপের প্রগনোসিস কিরকম সেটা বোঝার জন্য এই ক্লাসিফিকেশন গুলো করি আমরা। কিভাবে করে পরে আমরা বুঝতে পারবো যখন ডিটেইলস দেখব। এবার আসি আমরা ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার অনেক হতে পারে, সেটা সিম্পটমস হিসাবে এবং সাইন হিসাবে আসতে পারে। আমি ক্লিনিক্যাল ফিচার হিসেবে একসাথে এক স্লাইডের মধ্যে আমি অল্প করে বোঝানোর চেষ্টা করব যাতে সবাই এটা মনে রাখতে পারে। প্রথমে হচ্ছে নন স্পেসিফিক, ফিভার, ম্যালেজ, হেডেক। এটা অন্য অনেক রোগে থাকে যার জন্য আলাদা করা যায় না, এই জন্য আমরা নন স্পেসিফিক বলি। ফিভার, ম্যালেজ মানে গাম অ্যাজমাস্টার, হেডেক, মাথা ব্যথা। সায়েন্স অফ বোন ম্যারো ফেলিউর, এটা ইম্পর্টেন্ট। বোন ম্যারো ফেলিউর কেন হয়? ওই যে আমরা বলেছিলাম যে ইমম্যাচিউর সেলগুলো ইনফিল্ট্রেট করে ফেলে, নরমাল ম্যারো ইনফিল্ট্রেট করে ফেলে। তো সেই ক্ষেত্রে আমরা সাইন কি পাবো? আমরা জানি বোন ম্যারো থেকে তিন সিরিজের সেল আমরা দেখি, একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডব্লিউবিসি, একটা হচ্ছে প্লেটলেট। আরবিসি যদি কম থাকে ইনফিল্ট্রেশনের জন্য, সেখানে ডিক্রিজ আরবিসির জন্য আমরা পাবো এনিমিয়া। সুতরাং পেশেন্ট প্রেজেন্টস উইথ এনিমিয়া, ডিফারেন্ট গ্রেড অফ এনিমিয়া, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এরকম সিভিয়ারই হয় অনেক ক্ষেত্রে দেখি। ইনফেকশন কেন হয়? ডব্লিউবিসি বাড়তেও পারে, কমতে পারে, নর্মালও থাকতে পারে, কিন্তু বাড়লে ইনফেকশন, নর্মাল বা কমলে কেন ইনফেকশন হবে? এর কারণ হচ্ছে যে আমরা জানি এগুলো সব ইমম্যাচিউর সেল, তাদের যে নর্মাল ফাংশন তারা সেটা করতে পারে না বলে এখানে ইনফেকশন হবে। আর ব্লিডিং হচ্ছে ডিউ টু রিডাকশন অফ প্লেটলেট কমে যাচ্ছে ম্যারো ইনফিল্ট্রেশনের জন্য, তার জন্য ব্লিডিং হবে। তাহলে এই তিনটা ফিচার খুব ইম্পর্টেন্ট। এনিমিয়া, ইনফেকশনের কোন একটা সাইটে অথবা জ্বর থাকবে তার সাথে, আর ব্লিডিং যদি হয় তাহলে আমাদের মাথায় এই লিউকেমিয়ার কথাটা মাথায় আনতে হবে। তারপরে একটা সাইনটা কি? তারপরে সাইন এবং এটা সিম্পটমও হতে পারে, রোগী কমপ্লেইন করতে পারে যে যে ইনফিল্ট্রেশন গুলো হচ্ছে লিম্ফ নোডে, সেই জন্য আমরা লিম্ফেডেনোপ্যাথি পাচ্ছি। এটা সাইন। স্প্লিনোমেগালি পাচ্ছি, স্প্লিন বড় হয়ে যাচ্ছে, এটাও সাইন। হেপাটোমেগালি, লিভারও বড় হয়ে যাচ্ছে, এটাও সাইন। তাহলে সাইন আর সিম্পটমস একসাথে আমরা বললাম লিম্ফেডেনোপ্যাথি, স্প্লিনোমেগালি, হেপাটোমেগালি। এটা একসাথে তিনটাই হতে পারে অথবা আলাদা আলাদা করে হতে পারে। তারপরে আসছে কি বোন পেইন, আর্থ্রালজিয়া। এই বোন পেইন জিনিসটা কেন হয়? বোন পেইন জিনিসটা আসলে হয় হচ্ছে এই লিউকেমিক সেলগুলো ইনফিল্ট্রেট করে পেরিওস্টিয়ামের নিচে। আমরা জানি পেরিওস্টিয়াম এটা হচ্ছে তার নার্ভ সাপ্লাই আছে, তার কারণে যখন লিউকেমিক সেলগুলো পেরিওস্টিয়ামের নিচে ইনফিল্ট্রেট করে এবং পেরিওস্টিয়ামকে সেপারেট করার চেষ্টা করে, তখন বোন পেইন হয়। এবং আমরা এই বোন পেইন গুলো আমরা সাইন হিসাবে দেখি। আমরা কি করি? বনি টেন্ডারনেস দেখি, স্টার্নামের উপরে অথবা টিবিয়ার উপরে চাপ দিয়ে বনি টেন্ডারনেস দেখি। যদি আমাদের সন্দেহ হয়, আমরা যদি ডায়াগনোসিস করতে চাই ম্যালিগন্যান্সি, লিউকেমিয়া, সেক্ষেত্রে আমরা এই টেস্টগুলো করি। আর্থ্রালজিয়াটাও মানে জয়েন্ট পেইনটাও হতে পারে ইনফিল্ট্রেশন ডিউ টু লিউকেমিক সেলস। Painless swelling of the testes, another
স্ট্রাইকিং ফিচার, টেস্টিস বড় হয়ে যাবে, টেস্টিসে ই হয় মেটাস্টেসিস খুব বেশি হয়, এই এই সেখানে দেখা যাবে টেস্টিস বড় হয়ে যাচ্ছে কিন্তু কোনো পেইন নেই, পেইনলেস সোয়েলিং অফ টেস্টিস। সুতরাং ইন এ নাটশেল একটা স্লাইডের মধ্যে বলতে গেলে আমরা এভাবে বলবো যে নন স্পেসিফিক সিমটমের মধ্যে ফিভার, ম্যালেজ, হেডেক, সাইন্স অফ বোন ম্যারো ফেলিউর, দ্যাট ইজ অ্যানিমিয়া, ইনফেকশন এন্ড ব্লিডিং, organomegaly, that is lymphadenopathy, splenomegaly, hepatomegaly, there is bone pain, bony tenderness, arthralgia, painless swelling of the testes. এটা হচ্ছে in nutshell leukemia presentation. Differential diagnosis আমরা করব এলএল, সেটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিম্ফোমা, আইটিপি, হেমাটোফিভার, ইনফেকশাস মনোনিউক্লিওসিস। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এই জিনিসটা বোঝা খুবই সহজ, কারণ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যে জিনিসটা হয় যে বোন ম্যারো অ্যাপ্লাসিয়া হয়, তিনটা সিরিজেরই সেল কমে যাচ্ছে, যেটা নাকি লিউকেমিয়াতেও হয়। তাহলে এখানে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করে প্রশ্ন আসতে পারে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কিন্তু কোনো ধরনের অর্গানোমেগালি থাকে না। সুতরাং এইগুলো আস্তে আস্তে আমরা এক একটা ডিফারেন্সিয়েট করতে পারবো, অন্য ডিজিজগুলো যখন জানবো সেভাবে করতে পারবো। এবার আসি ইনভেস্টিগেশনে। ইনভেস্টিগেশন অনেকগুলো আছে, কিছু ইনভেস্টিগেশন আছে যেগুলো আমরা ডায়াগনোসিসের জন্য, কিছু ইনভেস্টিগেশন আছে প্রগনোসিস বোঝার জন্য, কিছু ইনভেস্টিগেশন আছে আমরা কেমোথেরাপি যে দিব সে ফিট কিনা সেটা বোঝার জন্য। তারপরেও আমরা যেই দুটো ইনভেস্টিগেশন সবসময় যেই জিনিসগুলো মাথায় রাখতে করতে হবে সেটা হচ্ছে সিবিসি উইথ পিবিএফ, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পেরিফেরাল ব্লাড ফিল্ম, কমেন্ট অন পেরিফেরাল ব্লাড ফিল্ম। এটা ইম্পর্টেন্ট, এটা থেকে আমরা প্রাইমারি ধারণা পাবো, অনেক সময় বুঝাও যাই। আর দ্বিতীয়টা হচ্ছে বোন ম্যারো স্টাডি, এটা আমরা করব লিউকেমিয়াকে স্টাবলিশ করার জন্য অথবা কিছু কিছু কন্ডিশনকে আমরা এক্সক্লুড করার জন্য। তারপরে আমরা করব বুকের একটা চেস্ট এক্সরে, এটা বুকের মধ্যে ইনফিল্ট্রেশন লিম্ফ নোড, হাইলার লিম্ফ নোড কতটুকু ইনভলভমেন্ট সেটা বোঝার জন্য। সিএসএফ স্টাডি করব আমরা, সিএসএফ স্টাডি কারণ সিএনএস এ এটা মেটাস্টেসিস হয়, সিএসএস স্টাডি করে আমরা বুঝতে পারবো সেখানে যদি ম্যালিগন্যান্ট সেল বা লিউকেমিক সেল থাকে, একটা থাকলে সেটা মেটাস্টেসিস হিসেবে ধরা হবে। এলডিএস ল্যাকটোজ ডিহাইড্রোজেনেস, এটা হচ্ছে টিউমার লোড বোঝার জন্য। সিরাম ইলেক্ট্রোলাইট, সিরাম ফসফেট, সিরাম ক্যালসিয়াম, এই জিনিসগুলো আমরা করবো। তাকে যেহেতু আমরা কেমোথেরাপি দেবো, তার সেই কেমোথেরাপির জন্য এলিজিবল কিনা সেটা বোঝার জন্য আমরা করবো। রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, সব। আর ইউরিক অ্যাসিড টেস্ট আমরা স্পেশালি করি এই কারণে, কারণ আমরা জানি লিউকেমিক সেল যেগুলো আছে সের মধ্যে প্রচুর নিউক্লিয়াস আছে, এবং নিউক্লিয়াস হচ্ছে আসলে নিউক্লিক অ্যাসিড হচ্ছে পিউরিন এন্ড পাইরিমিডিন। এই পিউরিন ভাঙলেই কিন্তু প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এই লোডটাকে কিভাবে সামলাবে এটা বোঝার জন্য ইউরিক অ্যাসিড লেভেলটা আগে দেখে নিতে হয় আমাদের, পরে বুঝতে হয় যে কতটুকু বাড়লো, সেটা আমরা পরে আস্তে আস্তে বুঝবো। সুতরাং লম্বা ইনভেস্টিগেশনের লিস্ট আছে, এই লিস্টের মধ্যে প্রথম দুইটা হচ্ছে মাস্ট, এই দুইটা বুঝতেই হবে আমাদের। সেই কারণে আমরা সিবিসি উইথ পিবিএফ এখানে আমরা কি পাবো সেটা বোঝার চেষ্টা করি। প্রথমে হিমোগ্লোবিন লো, কেন? বোন ম্যারো ইনফিল্ট্রেশন হয়ে গিয়েছে, সুতরাং হিমোগ্লোবিন আমরা লো পাবো, আরবিসি সিরিজ কম তৈরি হবে। টিসি টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি ইউজুয়ালি ইনক্রিজড, মে বি লো অর নরমাল। এই কথাটাও আমি আগে বলেছি যে সাধারণত বেড়ে যায়, তবে নরমালও থাকতে পারে, এমনকি কমেও যেতে পারে। এটা বিভিন্নভাবে তখনই আমাদের বোন ম্যারো করে আসলে বুঝে নিতে হয় যে আসলে সমস্যাটা। প্রেজেন্স অফ ব্লাস্ট সেল, এটা ইম্পর্টেন্ট। ব্লাস্ট সেল মানে ইম্যাচিউর সেল, যে কথাটা আমরা বললাম। আমরা পিভিএফ যখন দেখবো সেখানে দেখবো নরমাল সেলের পাশাপাশি ইম্যাচিউর অথবা ব্লাস্ট সেল সেখানে আছে। প্লেটলেট রিডিউসড, আরবিসি যেমন রিডিউসড, হিমোগ্লোবিন কমে গেল, প্লেটলেটস কমে সেখানে ব্লিডিং হতে পারে। আর পিভিএফ এ এক কথায় প্রেজেন্স অফ ব্লাস্ট সেল, পিভিএফ যখন আমরা দেখবো সেখানে ব্লাস্ট সেল বা ইমিউন সেল দেখবো, এবং সেটা কত পার্সেন্ট সেটা আমরা এখানে বুঝতে পারবো। এখান থেকে আমরা একটা ধারণা নিতে পারবো যে তার লিউকেমিয়া হয়েছে কিনা, এবং সেটা কনফার্ম করার জন্য আমরা যেটা করি বোন ম্যারো স্টাডি করি। বোন ম্যারো স্টাডিতে আমরা কি কি জিনিস দেখতে পারি? এক নম্বর হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, যেটা এফএবি ক্লাসিফিকেশন বললাম, এটার জন্য আমরা বোন ম্যারো স্টাডি করি। সাইটোকেমিস্ট্রি, সেলের মধ্যে কেমিস্ট্রি, মানে তার মানে হচ্ছে আমরা কিছু ডাই ইউজ করি সেটা বোঝার চেষ্টা করি সেটা কোন ধরনের লিউকেমিয়া। এর মধ্যে আছে পিএস, পিরিয়ডিক অ্যাসিড শিফট, সুদান ব্ল্যাক, মাইলোপারেক্সিডেস, এগুলা পজিটিভ হলে এক ধরনের হয়, নেগেটিভ হলে এক ধরনের হয়। তার মানে তার মধ্যে মাইলোপারেক্সিডেস যদি আমি পাই তাহলে এক ধরনের লিউকেমিয়া, এবং তার প্রগনোসিস একরকম। ব্যাপারটা হচ্ছে এরকম। খুব ডিটেলস আমরা বুঝতে পারবো না এই লেভেলে, একটু ধারণা নিয়ে রাখি।
ইমিউনোফেনোটাইপিং, ইমিউনোফেনোটাইপিং হচ্ছে প্রগনোসিসের জন্য প্রয়োজন, সাইটোজেনেটিক্সও তাই। আর সেলুলারিটি যেটা আমরা দেখি নরমালি যে মাইলয়েড ইরেথ্রয়েড রেশিও গুলো কিরকম, মাইলয়েড সিরিজটা কিরকম বাড়লো, ইরেথ্রয়েড সিরিজটা বা ম্যাগাকারিওসাইটোসিস সিরিজ কিভাবে কমে গেল, সেই জিনিসটা আমরা দেখতে পারি। তাহলে মরফোলজিক্যাল যখন আমরা ক্লাসিফিকেশন করতে যাই বা মরফোলজি দেখতে চাই, তখন এই যে কতগুলো ইনফরমেশন এগুলো আমরা বুঝতে পারি এবং রিপোর্টে এইভাবেই আসে। সেলুলারিটি ইনক্রিজড মানে টোটাল সেল নরমালের চেয়ে অনেক বেশি বেড়ে যায়। মাইলয়েড ইরেথ্রয়েড রেশিও, এমই রেশিও বলে এটাকে, ইনক্রিজড। মাইলয়েড সিরিজ মানে হচ্ছে ডব্লিউবিসি সিরিজ, যেহেতু এটা ডব্লিউবিসি এর ম্যালিগনেন্সি, এএলএল করছি, লিম্ফোসাইটের ম্যালিগনেন্সি, সুতরাং লিম্ফোব্লাস্ট গুলো অনেক বেড়ে যাবে ইরেথ্রয়েড সিরিজের চেয়ে। কারণ আমরা জানি একটা আরবিসি কিরকম থাকে, আরবিসি তো প্রচুর থাকে, কয়েক মিলিয়ন থাকে আর সার্কুলেশনে, আর ইসে থাকে কম, ডব্লিউবিসি সিরিজ থাকে কম, 4000 থেকে 11000। এখানে টোটালি অল্টার্ড হয়ে যায়, মাইলয়েড সিরিজটা অনেক বেশি থাকে, ইরেথ্রয়েড সিরিজটা কমে যায়, এই জন্য এটা মাইলয়েড ইরেথ্রয়েড রেশিও এটা ইনক্রিজড। গ্রানুলোকোসিস ইনক্রিজড, এই যে গ্রানুলোকোসিস যেগুলো আছে, গ্রানুলোসাইট যেগুলোকে আমরা বলি, নিউট্রোফিল, মোনোসাইট, ইসোনোফিল, এগুলো বেড়ে যায়। ইরেথ্রোপয়েসিস রিডিউস হয়ে যায়, আগে বললাম যে ইরেথ্রোসাইট কমে যায়, মেগাকারিওসাইটস রিডিউসড কমে যায়। আর ব্লাস্ট সেল 25%, মোর দেন 25%, তার মানে যদি আমরা 25% এর বেশি ব্লাস্ট সেল পাই বোন ম্যারোতে, তাহলে এটা ডায়াগনস্টিক ফর লিউকেমিয়া। আমি বলেছিলাম যে ওখানে ব্লাস্ট সেল পাওয়া যায় পার্সেন্টেজ দিয়ে, কিন্তু আসলে আমরা এই জিনিস ডিফারেন্সিয়েট করি পিভিএফ এর সাথে। এবার চলে আসি ট্রিটমেন্টে। ট্রিটমেন্টের আমরা 3টে হেডিং এ করবো, একটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, একটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট, একটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এই তিনটা সাপোর্টিভ ট্রিটমেন্টটা কি আমরা আসছি, আর স্পেসিফিক ট্রিটমেন্টটা কিন্তু মুখে জিজ্ঞেস করে যে কি আসবে, কথাটাকে আমাকে বলতে হয় প্রোটোকল বেসড মাল্টি স্টেজড পলিকেমোথেরাপি। প্রোটোকল বেসড মাল্টি স্টেজড পলিকেমোথেরাপি তার মানে হচ্ছে কোন ধরনের লিউকেমিয়া তার উপরে এক একটা আলাদা আলাদা প্রোটোকল আছে, সেখানে মাল্টি স্টেজ, কয়টা স্টেজে আমরা চিকিৎসাটা দিই। পলিকেমোথেরাপি মানে হচ্ছে একটা কেমোথেরাপি এজেন্ট এখানে ইউজ হয় না, পলি অনেকগুলো ইউজ হয়। আমরা পরবর্তী স্লাইডগুলোতে গেলেই বুঝতে পারবো। প্রথমে আমরা সাপোর্টিভ ট্রিটমেন্টটা একটু দেখে নিই। সাপোর্টিভ ট্রিটমেন্টের প্রথম পার্ট হচ্ছে কাউন্সেলিং। ইট ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লিউকেমিয়া ট্রিটমেন্ট। নেচার অ্যান্ড ফিউচার অফ দ্য ডিজিজ, cost and side effects should be elaborately discussed with the party, and এই রোগটা কিরকম কি হতে পারে এবং এটা চিকিৎসা করতে কি পরিমাণ খরচ, তার যে সাইড ইফেক্ট সম্পূর্ণ ইলাবোরেটলি পার্টিকে বোঝাতে হবে। কারণ হচ্ছে এর যে খরচ আছে, এই খরচটা যদি সে বেয়ার করতে না পারে, বলা হয় ট্রিটমেন্ট শুরু করা উচিত, কারণ মাঝামাঝি অবস্থায় ছেড়ে দিলে বাচ্চা আরো তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এই কারণে এই জিনিসটাকে কেউ যদি বলে না আপনি চিকিৎসা করেন না, আমি আসি, আবেগে বসো, জিনিস করা ঠিক হবে না। টোটাল কস্ট কত হতে পারে তার একটা আইডিয়া দিয়ে তাকে বলতে হবে যে পরিমাণ টাকা যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে চিকিৎসাটা আমরা শুরু করবো। আর যেহেতু কেমোথেরাপিউটিক এজেন্টস তার অনেক সাইড ইফেক্ট হবে, সেটা তাকে এক্সপ্লেইন করতে হবে। তারপরে আসি কারেকশন অফ এনিমিয়া, প্র্যাকটিসেল দিতে হবে কারেকশন অফ এনিমিয়া। যেহেতু আমরা বলেছি যে এনিমিয়া হতে পারে, আরবিসি কমে যায়, ইরেথ্রয়েড কমে যায়, এনিমিয়া থাকবে, আমরা প্র্যাকটিসেল দিয়ে এটা কারেকশন করব। কন্ট্রোল অফ ইনফেকশন, আরবিসি ডব্লিউবিসি সিরিজ যাই হোক না কেন, নরমাল থাকুক বেশি হোক কম হোক, তারা হচ্ছে ইমপারফেক্ট, কাজ করতে পারে না, ফাংশনলেস। এই কারণে সেখানে ইনফেকশন হবেই। এই ইনফেকশনের কারণে আমরা কি করবো, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে, ফাঙ্গাল দিতে হবে। অ্যান্টিবায়োটিক্স আসলে আমরা এখানে যেটা করি, প্যারান্টাল অ্যান্টিবায়োটিক্স দিই, থার্ড জেনারেশন দিতে হবে, অ্যান্টিফাঙ্গালের প্রয়োজন করতে পারে। এভরিডে বাথ, প্রতিদিনই তাকে গোসল করাইতে হবে, কারণ নাহলে ইনফেকশন হয়ে সেক্ষেত্রে সেপ্টিসিমিয়া হয়ে যেতে পারে। ভিটাডিন বাথ, ভিটাডিন যেটা আছে আমরা বলি পোভিডন আয়োডিন, এটা দিয়ে সারা শরীরকে শরীর আমরা পেইন্ট করে দিতে পারি গোসলের আগে, তারপরে ইউজ অফ ফেস মাস্ক, কারণ এই পেশেন্টগুলো থাকে ভালনারেবল, যার কারণে যে কোনো ধরনের অল্প লোডেই ইনফেকশন হয়ে যেতে পারে, এই জন্য তাদের ফেস মাস্ক দিয়ে রাখতে হবে। মাউথ ওয়াশ আফটার ইচ মিল, খাওয়া দাওয়ার পরে ধুয়ে ফেলতে হবে, ব্রাশ করতে হবে। ফ্রেশ ফ্রুটস দ্যাট ক্যান বি পিলড, বাসি খাবার খাওয়া যাবে না, কারণ সেখান থেকে একটা চান্স থাকে বা ইনফেকশনের, কারণ এদের তো বডি কন্ট্রোল ইনফেকশন কন্ট্রোল মেকানিজম অল্টার্ড, যাতে যত ধরনের প্রিভেনশন
করা যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সুতরাং তাকে ফ্রেশ ফুড দিতে হবে। আর যেসব ফল পাতলা চামড়া সেগুলো না খাওয়াই ভালো, যেগুলো ছুলে খেতে হয়, ভিতরে ফ্রুটস ফ্রেশ ফুড থাকে সেটা খাওয়াটা ভালো, ইনফেকশন যাতে না হয়। কন্ট্রোল অফ ব্লিডিং, প্লেটলেট কনসেন্ট্রেট ট্রান্সফিউশন, যে অ্যানিমিয়া আমরা যেভাবে করলাম প্যাক্সেল দিয়ে, এখানেও প্লেটলেটের কনসেন্ট্রেট দিয়ে ব্লিডিং কন্ট্রোল করতে হবে। প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর কেমোথেরাপি, এবার আসি যে নেক্সট আমরা কেমোথেরাপিতে যাব, এই জন্য ওই পেশেন্টকে আমরা প্রিপারেশন নিব 24 আওয়ার্স আগে থেকে। অ্যাডিকুয়েট হাইড্রেশন, অ্যালোপিরিনাল দিব আমরা, অ্যাডিকুয়েট হাইড্রেশন করে রাখবো, অ্যালোপিরিনাল দিব 24 আওয়ার্স টু রিডিউস দ্য ইউরিক অ্যাসিড লোড। আর সোডিবাইকার্ব অ্যালকালাইনেশনের জন্য, মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য। তবে এটা এখন আগে থেকে দেওয়া হয় না, প্রয়োজনে দেওয়া হয়, কিন্তু এই দুইটা করা হবে, হাইড্রেশন করতে হবে এবং 24 ঘন্টা আগে আমরা ইউরিক অ্যাসিড লোড যাতে বেশি না হয়ে পিউরিন পাইরিমিডিন বেড়ে যায়, এই জন্য ইউরিক অ্যাসিড বেশি লোড না হয়, কিডনির উপর প্রেশার পড়বে, কারণ কিডনি দিয়ে এক্সক্রিট হয়, এই কারণে আমরা অ্যালোপিরিনাল দিয়ে রাখি। এবার আসি স্পেসিফিক ট্রিটমেন্ট, ওই কথাটাই বলতে হবে যে প্রোটোকল বেসড মাল্টি স্টেজ পলিকেমোথেরাপি। এই কথাটা মুখেও শুনতে চায়, আবার যদি কোনো সময় রিটেনে লাগে এই কথাটা প্রথমে শুরু করতে হবে, প্রোটোকল বেসড মাল্টি স্টেজ পলিকেমোথেরাপি। এই যে আমরা পলিকেমোথেরাপিটা দিব, কেমোথেরাপিটা দিব, স্পেসিফিক ট্রিটমেন্ট দিব, এর একটা প্রিন্সিপাল আছে, এই প্রিন্সিপাল মেনেই আমরা চিকিৎসা করব। ইন ডিটেলস আমরা চিকিৎসা না জানলেও, না লিখলেও, এটা আমরা প্রিন্সিপাল গুলো কিন্তু জানবো। কি কি ওষুধ ইউজ হয় সেগুলো ডোজ ডিউরেশন না জানলেও আমরা ওষুধগুলোর কিছু নাম জেনে রাখবো, কারণ এগুলো খুবই মানে সফিস্টিকেটেড ট্রিটমেন্ট, হাইলি স্পেসিফিক ট্রিটমেন্ট, যার কারণে আমরা একটা মডালিটি এখানে দেখাবো, বাকিগুলো শুধু মনে রাখবো কি করে। প্রিন্সিপালের মধ্যে হচ্ছে কি আমাদের তিনটা হেডিং এ এই ট্রিটমেন্টটা চলে, একটা হচ্ছে ইন্ডাকশন অফ রেমিশন, ইন্টেন্সিফিকেশন, মেইনটেনেন্স থেরাপি। ইনডিউস করতে হবে, রেমিশনটাকে কমাতে হবে, সেটা 4 থেকে 6 সপ্তাহ, এই ডিউরেশনে আমরা ওষুধ দিয়ে ইন্ডাকশন করব, 1 মাস থেকে 1.5 মাস। ইন্টেন্সিফিকেশন, ট্রিটমেন্ট চলতে থাকবে, তার মধ্যে দুটো ইন্টেন্সিফাই করবো আমরা, মানে ইন্টেন্সিফাই করা মানে হচ্ছে যে ট্রিটমেন্ট চলতে থাকে তার মধ্যে আরো কিছু ওষুধ দিয়ে দেওয়া। প্রথম ইন্টেন্সিফিকেশন করা হয় সেকেন্ড উইকস, তার মানে হচ্ছে ইন্ডাকশন যখন চলতে থাকে তখনই, আর সেকেন্ড ইন্টেন্সিফিকেশন হয় 22nd and 42nd উইকস এর মধ্যে। চিকিৎসা চলতে থাকে, তার মধ্যে 22তম সপ্তাহ এবং 42তম সপ্তাহ, এই সময় আবার আমরা দুটো ইন্টেন্সিফাই করি। হ্যাঁ, আর মেইনটেনেন্স থেরাপি হচ্ছে 2 to 3 ইয়ার্স। এই যে মেইনটেনেন্স থেরাপি চলাকালীন পরে হচ্ছে দুইটা ইন্টেন্সিফিকেশন, আর হচ্ছে ইন্ডাকশনের সময় চলে একটা ইন্টেন্সিফিকেশন, মোট 3টে ইন্টেন্সিফিকেশন, মানে চিকিৎসা যেগুলো চলতে থাকবে তার মধ্যে অন্য কিছু ওষুধ আমরা ঢুকে আছে ইন্টেন্সিফাই করতে। সুতরাং প্রিন্সিপাল যদি আমরা বলি, প্রিন্সিপাল হচ্ছে কি ইন্ডাকশন অফ রেমিশন, ইন্টেন্সিফিকেশন, মেইনটেনেন্স থেরাপি। ইন্ডাকশন অফ রেমিশন হচ্ছে 4 to 6 উইকস, 1 থেকে 1.5 মাস। ইন্টেন্সিফিকেশন 3টা, প্রথমটা হচ্ছে 2 সপ্তাহে এবং সেকেন্ডটা হচ্ছে 22 এবং 42তম সপ্তাহে। আর মেইনটেনেন্স থেরাপি চলে 2 থেকে 3 বছর। তার মানে হচ্ছে যে টোটাল থেরাপি আমাদের 2 থেকে 3 বছর চালিয়ে যেতে হবে, এবং এই 2 থেকে 3 বছর এটা ডিপেন্ড করে, ভ্যারি করে কোন ধরনের লিউকেমিয়া আর তার অ্যাগ্রেসিভনেস কিরকম তার উপর। সুতরাং এই স্লাইডটাও ইম্পর্টেন্ট আমাদের জন্য, এটা বোঝার জন্য একটু মনে রাখতে হবে যে প্রিন্সিপালটা আমরা কিভাবে আসলে করি। এবার আসি আমরা ড্রাগ ইউজ, কি কি ড্রাগ আমরা আসলে ইউজ করি, ইন্ডাকশনে কি করি, ইন্টেন্সিফিকেশনে কি করি, মেইনটেনেন্সে কি করি। জাস্ট নামগুলা বলতে হবে, ডোজ ডিউরেশন কিভাবে দেয় এত কিছু না জানলেও এই লেভেলে আমরা এটুকু জানলে আমরা পারবো, মনে রাখতে পারবো, বাবা হয়ে যাবে আমাদের। ইন্ডাকশনে আমরা কি করি, ভিনক্রেস্টিন, ড্যানোরোবেসিন, এলএসপারাজিনেস, এই তিনটাতে, এবং টিআইটি বলি ট্রিপল ইন্ট্রাথিকাল, মানে হচ্ছে আমাদের লাম্বার পাংচার করে এখানে 3টে ড্রাগ ঢুকাই দিতে হয়, সেটা হচ্ছে এমটিএক্স বা মেথোট্রেক্সেট, হাইড্রোকর্টিসন, সাইটারাবিন বা হেরাসি। মানে ইন্ডাকশনে আমরা এই টিআইটি দিব ইন্ট্রাথিকালি, আর এই 3টা দিব ইন্টারভেনাস ইন্ডাকশন। তখন কিভাবে দিব আমাদের এত ডিটেইলস কোন ডোজে দিব আমরা জানবো, একটা হেমাটোলজিস্ট যারা তার জন্য স্পেসিফিক্যালি জানতে হবে, আমরা শুধু ইন্ডাকশনের ওষুধগুলো জানবো। ইন্টেন্সিফিকেশন, 3টে ইন্টেন্সিফিকেশনের কথা বলেছি, একটা সেকেন্ড উইকে, আরেকটা হচ্ছে 22, 22nd and 42nd ডে। সেইখানে আমরা প্রথম উইকে যেটা থাকবে তার মধ্যে তো এই ভিনক্রেস্টিন চলতেই থাকবে, আর বাকিগুলো সেকেন্ড উইকে, এইগুলা ইন অ্যাডিশন টু এই ইন্ডাকশন এটা চলতে থাকবে।
আর 22nd এবং 42nd কিন্তু ইন্ডাকশনের ড্রাগগুলো চলে না, তখন চলে হচ্ছে মেইনটেনেন্সের ড্রাগ। সেই ক্ষেত্রে আমরা এই ওষুধটা দিতে পারি। আর মেইনটেনেন্স যেটা 2 থেকে 3 বছর, সেখানে ভিনকিস্টিন, মেথোট্রেক্সেট, 5 মার্কেপটিভ পিউরিন, প্রেডনিসিলিন, ফরটিন, এগুলো এই তিনটা হচ্ছে, চারটাই হচ্ছে ওরালি, ভিনকিস্টিনটা শুধু আইভি যায়। সুতরাং এই যে তিনটা হেডিং এ যে ড্রাগগুলো আমরা দিলাম, আমাদের আসলে বুঝতে হবে যে আসলে ট্রিটমেন্ট আমরা কিভাবে করি, যে ইন্ডাকশন কিভাবে করি, কতদিন চলে, ইন্টেন্সিফিকেশন জিনিসটা কি, কোন কোন সপ্তাহে আমরা দিই, কোন ইন্টেন্সিফিকেশনটা ইন্ডাকশনের সাথে চলে, কোন ইন্টেন্সিফিকেশনটা মেইনটেনেন্সের সাথে চলে, একটু জানা। আর মেইনটেনেন্সে আমরা কি দেই, কতদিন দেই, এটুকু শুধু জানা। আর যেহেতু আমরা ইনজেকশনের মাধ্যমে কেমোথেরাপিটা গুলো দেই, একটা দেই আমরা টিআইটি যেটা দেই, ট্রিপল ইন্ট্রাথিক্যাল, এটা ইন্ট্রাথিক্যালি দেই, তার মানে হচ্ছে আমরা লাম্বার পাংচারের মাধ্যমে এই তিনটা ইনজেকশন দিয়ে দিই। এটুকু আমরা মনে রাখবো, ডোজ খুব বেশি মনে রাখার দরকার নেই। বোঝা গেল? মাল্টিপল আমরা কেমোথেরাপি দিচ্ছি, তারপরে পলিকেমোথেরাপি দিচ্ছি, এবং স্টেজ, মাল্টি স্টেজ, তিনটে স্টেজে আমরা এই থেরাপিটা দিচ্ছি। ওই যে কথাটা বললাম, ওই কথাটা মর্ম হচ্ছে এখানে। আর প্রোটোকল বেস হচ্ছে এক একটা লিউকেমিয়া, এক একটা সাব টাইপের জন্য এক এক ধরনের প্রোটোকল ইউজ করা হয়, এই কারণে এই কথাটা বলা হয়। আমার মনে হয় যারা শুনছে তারা বুঝতে পারবে কি আমি বলেছি। এইটুকুই হচ্ছে ট্রিটমেন্টের জন্য আমরা বলতে পারি। এখন যে জিনিসটা করতে হবে, আমাদের পেশেন্টগুলো আমরা বলেছি যে এদের কিন্তু অনেক ধরনের সাইড এফেক্ট হয়, যার কারণে পেশেন্টগুলোকে রেগুলার মনিটরিং করতে হবে। মনিটরিং এর মধ্যে কিছু করতে হয় প্রতিদিন আমাদের পরীক্ষা করতে হয়, কিছু উইকলি করতে হয়, আর কিছু ইন্টেন্সিফিকেশনের সাথে কিছু অন্যভাবে মাসে মাসে করতে হয়। সেটা আমরা একটু দেখি। ইন্ডাকশন আর ইন্টেন্সিফিকেশন যখন চলে, তখন আমাদের প্রতিদিন যে পরীক্ষাগুলো করতে হবে ডেইলি, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটস, রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন, প্রতিদিন করতে হবে ইন্ডাকশনের সময়। তার মানে হচ্ছে প্রথম 4 থেকে 6 সপ্তাহ, এবং তারপর হচ্ছে 22nd উইকস, 42nd উইকসে এই জিনিসগুলো আমরা করে নেব। আর পুরা পিরিয়ডটায় ইন্ডাকশন ইন্টেন্সিফিকেশন পুরা পিরিয়ডটা আমরা সপ্তাহে একবার করে সিবিসি করব, উইকলি, ঠিক আছে? আর বোন ম্যারো করতে হবে ওই প্রথম ডায়ালিসিসের পরে 22nd and 42nd উইক, মানে সেকেন্ড এন্ড থার্ড ইন্টেন্সিফিকেশনের সময় আবার আমরা বোন ম্যারো করে দেবো। সেখানে চেঞ্জটা কি আসলো, পরিবর্তনটা কি আসলো, বোন ম্যারো কি ক্লিয়ার হয়ে গেল কিনা, বোন ম্যারো কি রেমিশনে চলে গেল কিনা সেটা আমরা দেখবো, অথবা রেমিশন না হয়ে আবার রিল্যাপস হলো সেটা আমরা দেখবো। আর সিএসএফ এভরি 3 মান্থস উইথ এমটিএক্স, আমরা যখন এমটিএক্স যে দিতে থাকবো টিআইটি, তখন আমরা ওখানে সিএসএফ নিয়ে দেখবো সেখানে কোনো ম্যালিগন্যান্ট সেল বা লিউকোমিক সেল আছে কি। তাহলে বোঝা গেল মনিটরিং আমরা করব কখন, একবার ইন্ডাকশন এবং ইন্টেন্সিফিকেশনের সময় প্রতিদিন করতে হবে ইলেকট্রোলাইট, রেনাল ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট, উইকলি করতে হবে সিবিসি, আর বোন ম্যারো করতে হবে ইন্টেন্সিফিকেশনের সেকেন্ড ফেজ গুলোতে, মানে 22nd এবং 42nd উইকে। আর 3 মাস পর পর আমরা সিএসএফ স্টাডি করব। তাহলে বোন ম্যারো এবং সিএসএফ এটা আমরা করব হচ্ছে রেমিশন হলো কিনা, অথবা মেটাস্টেসিস হয়ে গেল কিনা। আর এই যে জিনিসগুলো, এগুলোর মধ্যে ডব্লিউবিসি থেকে হচ্ছে আমরা রেমিশন পুরোপুরি বুঝতে না পারলেও কিছুটা বুঝতে পারবো, ব্লাড সেল কমে গিয়েছে কিনা, কাউন্টগুলো নরমাল হচ্ছে কিনা, হিমোগ্লোবিন বাড়ছে কিনা, প্রগনোসিসটা বুঝতে পারবো। আর রেনাল ফাংশন টেস্ট, ইলেকট্রোলাইট যেগুলো আমরা করবো, লিভার ফাংশন টেস্ট, এটা হচ্ছে আমরা যে কেমোথেরাপিটা দিচ্ছি এই কেমোথেরাপি তাকে ওই ডোজে দেওয়া যাবে কিনা। যদি রেনাল ফাংশন শাট ডাউন হয়ে যাবে, লিভার ফাংশন সমস্যা হয়, তাহলে কিন্তু ডোজে পরিবর্তন করতে হয়, ঠিক আছে? মনিটরিং কেন করব, কখন কখন করব, আর কেন করব, কি কারণে করব, সেটা কিন্তু আমরা এই স্লাইডের মাধ্যমে বুঝে গেলাম। স্লাইডটা কিন্তু একটা চমৎকার স্লাইড, যদি আমি বুঝতে চাই মনিটরিং কি করব, স্লাইডটা মনে রাখতে পারলে আমরা কিন্তু অনেকখানি এগিয়ে যাব এই মনিটরিং এর এই ব্যাপারটাতে, ট্রিটমেন্টের মনিটরিং নিয়ে। এবার দেখি রিল্যাপস। এটা রিল্যাপস হতে পারে 10 to 15% কেসেস রিল্যাপস হয়। আমরা বলেছিলাম যে প্রায় 60 to 75% এটা ভালো হয়ে যায়, তারপরেও কিছু কিছু কেস এটা রিল্যাপস হতে পারে। এবং সাইটস অফ রিল্যাপস, যেটাকে স্যাংচুয়ারি সাইটস অনেকে বলেন, এর টিচার যারা আছেন তারা কিন্তু এই কথাটা ইউজ করেন, স্যাংচুয়ারি সাইট। স্যাংচুয়ারি মানে অভয়ারণ্য। কোথায় কোথায় রিল্যাপস হতে পারে আমরা 3টা জায়গায় একটু দেখি, বোন ম্যারো, সিএনএস, টেস্টিস, এই 3টা জায়গায় রিল্যাপস হতে পারে। বোন ম্যারোতে আমরা রিল্যাপস গুলো আবার দেখবো 22nd 42nd উইকসে, সেখানে যদি দেখি ব্লাড সেল 5% এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা রিল্যাপস হিসেবে আমাদের করতে হবে, তখন আবার চিকিৎসা অন্যরকম।
সিএনএস প্রেজেন্স অফ ম্যালিগন্যান্ট সেলস, ওই সিএসএফ গুলো আমরা যেগুলো করবো 3 মাস পর পরে টি8 এর সাথে মিথোট্রেক্সেটের সাথে, তখন কিন্তু কোনো ম্যালিগন্যান্ট সেল, সিঙ্গেল ম্যালিগন্যান্ট সেল ইজ ইন্ডিকেটিভ অফ মেটাস্টেসিস, সেটা বুঝতে পারবো। আর টেস্টিসকে আমরা প্রতি সময় যতবার পেশেন্ট আমাদের কাছে আসবে আমরা ম্যালিগন্যান্ট সেল সেখানে দেখবো যে টেস্টিসেস আগে থেকে যদি মেটাস্টেসিস থাকছে হলো, নাহলে আবার পরে সাইজ বড় হয়ে যাচ্ছে কিনা, অথবা টেস্টিকুলার বায়োপসি করে আমরা মেটাস্টেসিস বুঝতে পারি। ইন্ডিকেশন অফ বিএমটি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ইন্ডিকেশন, আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট শুনলাম, আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট শুনলাম, এবার হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। কখন আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করব? রিল্যাপস ডিউরিং ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট চলছে, ইন্ডাকশন হোক, ইন্টেন্সিফিকেশন হোক, অথবা কন্টিনিউশন হোক, মেইনটেনেন্স হোক, যেখানেই হোক, এই ট্রিটমেন্টের সময় যদি কোনো রিল্যাপস হয় তাহলে কিন্তু আমার বোন ম্যারো ট্রিটমেন্ট ট্রান্সপ্লান্টেশন ইন্ডিকেটেড। আর্লি রিল্যাপস, আমি দিচ্ছি ট্রিটমেন্ট, ইন্ডাকশনের সময় দেখা যাচ্ছে আবার রিল্যাপস হয়ে যাচ্ছে, প্রথম 3 মাসের মধ্যেই রিল্যাপস হয়ে যাচ্ছে, ইসে পেয়ে গেলাম আমরা সিএসএফ করে, এটা কিন্তু তখন বোন ম্যারো করতে হবে, এমনি শুধু কেমোথেরাপিতে কাজ হয়। আর জেসিএমএল যেটা জুভেনাইল ক্রনিক মাইল্ড লিউকেমিয়া, যেটা এটা রিমিশন অফ ইন্ডাকশন, এই ট্রিটমেন্টটা যখন শেষ হয়ে যাবে তারপরেই বোন ম্যারোকে ট্রিটমেন্ট হিসাবে চুজ করা হয়। সুতরাং লিউকেমিয়াতে যদি বলে যে হোয়াট আর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, তো অনেক ইন্ডিকেশন অনেক, তার মধ্যে যেমন থ্যালাসেমিয়াতে কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে। তো লিউকেমিয়াতে কি সেটা জানার জন্য আমাদের এই তিনটা বলতে হবে: রিল্যাপস ডিউরিং ট্রিটমেন্ট, আর্লি রিল্যাপস, জেসিএমএল আফটার রিমিশন অফ ইন্ডাকশন। এবার আসি ওভারঅল প্রগনোসিস। সব লিউকেমিয়া যদি আমরা দেখি, ওভারঅল কিউর রেট ইজ অ্যাবাউট 60 to 70%, মানে বেশিরভাগ রোগী দেখা যাচ্ছে ট্রিটমেন্ট যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, টাইমলি হয়, তাহলে ভালো হয়ে যাচ্ছে। রিল্যাপস মে আকার 30 to 40%, 30 থেকে 40% ক্ষেত্রে ওভারঅল রিল্যাপস সবকটা মিলিয়ে রিল্যাপস কিন্তু 30 to 40%। এবার দেখি ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর গুলো কি কি, মানে এইগুলো থাকলে প্রগনোসিস খুব একটা ভালো হয়। যেমন এজ লেস দেন 2 years, মোর দেন 10 years, 2 থেকে 10 বছরের মাঝখানে যে লিউকেমিয়া গুলো হয় সেগুলো প্রগনোসিস ভালো। সেক্স মেলরা বেশি খারাপ হয়ে যায় ফিমেলের চেয়ে। টোটাল কাউন্ট ইজ মোর দেন 1 lakh per cubic millimeter of হাইপারলিউকোসাইটোসিস যখন হয় তখন প্রগনোসিস খারাপ। L2 L3 মরফোলজি, ওই যে আমরা মরফোলজি L1 L2 L3 বলেছিলাম, L2 L3 মরফোলজি যাদের থাকে তাদের প্রগনোসিস খারাপ, L1 ভালো। সিএনএস ম্যানিফেস্টেশন যদি আমরা দেখি যে সিএসএফ এর মধ্যে পাওয়া যায়, সেটা প্রগনোসিসও ভালো না। মেডিস্টিনাল মাস আমরা এক্সরে করব বুকের, এক্সরেতে যদি দেখি যে বিশাল মেডিস্টিনাল মাস বুকের মধ্যে, মানে মেডিস্টিনালের মধ্যে হাইলার লিম্ফ গুলো ইনভলভ হয়ে অনেক বড় হয়ে গিয়েছে, সেটাও কিন্তু ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর হিসাবে ধরতে হবে। আর ব্লাড সেল মোর দেন 50%, আমরা যদি দেখি যে পিবিএফ ব্লাড সেল আছে, বোন ম্যারোতে আছে, বোন ম্যারোতে যদি দেখি ব্লাড সেলের সংখ্যা 50% এর বেশি, তাহলে এটার প্রগনোসিসও খারাপ। এবার কিছু টার্মে আসি। আমাদের মোটামুটি লিউকেমিয়ার যে ডিসকাশন ছিল, জেনারেল ডিসকাশনটা শেষ, তারপর কিছু টার্ম বোঝার জন্য কিছু জায়গায় প্রশ্ন করেন স্যাররা, সেই সব জায়গায় বোঝার জন্য আমরা কিছু এখন জানবো। হাইপার লিউকোসাইটোসিস কথাটা কি? লিউকোসাইটোসিস কথাটা আমরা জানি যে ইনক্রিজ লিউকোসাইটস বা ডব্লিউবিসি কাউন্ট যখন বেড়ে যায় 11,000-এর উপরে, সেটাকে আমরা লিউকোসাইটোসিস বলি। হাইপার লিউকোসাইটোসিস কখন? when leukocyte count is more than 1 lakh per cubic millimeter of blood, 1 লাখের উপরে যদি হয়ে যায় তাহলে সেটাকে আমরা হাইপারলিউকোসাইটোসিস বলবো, এবং এটা একটা ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর এবং একটা অনকোলজিক ইমার্জেন্সি। তো তখন এটা ট্রিটমেন্ট প্রম্পট করতে হয় আমাদের কি কি হইতে পারে? লিউকোফেরেসিস, প্লাজমা ফেরেসিসের মতো লিউকোফেরেসিস, তার মানে হচ্ছে ব্লাডটাকে একটা চ্যানেলে দিয়ে সেখান থেকে লিউকেমিক সেলগুলো আছে, ডব্লিউবিসি যেগুলো আছে, সেগুলোকে আলাদা করে তারপরে আবার শরীরের মধ্যে দিয়ে দিতে হবে। এক্সচেঞ্জ ট্রান্সফিউশন আমরা জানি যে নর্মাল ব্লাড দিয়ে আর পেশেন্টের ব্লাডটাকে সরিয়ে নেওয়া হয় কিছু পরিমাণ। হাইপার লিউকোসাইটোসিসের ট্রিটমেন্ট হচ্ছে লিউকোফেরেসিস এবং এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। এবার আসি সেই কথা যেটা কিছুক্ষণ আগে আমি উল্লেখ করলাম, অনকোলজিক ইমার্জেন্সি। অনকোলজিক ইমার্জেন্সি হচ্ছে যে কারো শরীরে যদি কোনো টিউমার থাকে বা ম্যালিগন্যান্সি থাকে, এই অবস্থায় কিছু ইমার্জেন্সি কন্ডিশন অ্যারাইজ করতে পারে, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে, প্রম্পট ট্রিটমেন্ট করতে হবে, নাহলে কিন্তু পেশেন্ট লুজ করতে হবে। তার মধ্যে একটা হাইপার লিউকোসাইটোসিস, এই কথাটা আমরা বলেছি। টিউমার লাইসিস সিনড্রোম, খুব দ্রুত টিউমার লোড ছিল,
কেমোথেরাপি দেওয়ার সাথে সাথে দ্রুত ভাঙতে থাকে, সেখানে সমস্যা হতে পারে। সিয়াটস, সিনড্রোম অফ inappropriate ADH secretion, space occupying lesion, space occupying lesion মাথায় হতে পারে, চেস্টের মধ্যে হতে পারে। প্যানসাইটোপেনিয়া, যখন 3টা সিরিজের সেলই একেবারে কমে যায়, এটা কিন্তু একেবারে মারাত্মক। তারা অ্যানিমিয়ার জন্য হার্ট ফেলিয়ার হতে পারে, ব্লিডিং হতে পারে প্লেটলেটের জন্য, আর যেহেতু ডব্লিউসি নাই কমে যাচ্ছে, সে কিন্তু মারাত্মক সিভিয়ার ইনফেকশন হতে পারে। এই 3টাকে কারো যদি ম্যালিগনেন্সি থাকে অনকোলজিক ইমার্জেন্সি ধরে চিকিৎসা করতে হবে। এবার আসে আরো 2টা ইন্টারেস্টিং ব্যাপারে। ওই যে আমরা বলেছি পিবিএফ, এবং পিবিএফ করার পর কেন আমাদের বোন ম্যারো করতে হয়, সেটা হচ্ছে এই কারণগুলোর জন্য। অ্যালিউকেমিক, সাবলিউকেমিক লিউকেমিয়া। লিউকেমিয়া ঘটনাটা লিউকেমিয়া, কিন্তু আমরা বলছি অ্যালিউকেমিক অথবা সাবলিউকেমিক। তার মানে হচ্ছে যে লিউকেমিয়ার মধ্যে কিছু কিছু কন্ডিশন যখন সেটা লিউকেমিয়া হিসাবে আমাদের কাছে আসে না। দেখি জিনিসটা কি। লিউকেমিয়া হোয়ার টোটাল লিউকোসাইট কাউন্ট রিমেইনস উইদিন নরমাল অর লো with few abnormal cells in the peripheral blood field. ওই যে বলেছিলাম যে আমরা পিবিএ যখন করি দেখা যাবে যে ডব্লিউবিসি নরমাল বা কম এবং অল্প কিছু ব্লাড সেল আছে। আমরা জানি যে প্রেজেন্স অফ ব্লাড সেল মানে হচ্ছে সেখানে খারাপ কিছু করতে যাচ্ছে। অল্প থাকলে সিগনিফিকেন্ট না, আমরা 25% এর বেশি, 5% এর বেশি ভাবে। সেই ক্ষেত্রে যদি দেখি যে এটা কম, তখন আমাকে বোন ম্যারো করে কনফার্ম হতে হবে, কারণ এটা হচ্ছে সাবলিউকেমিক, সাবটল কন্ডিশনে আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু লিউকেমিয়া। এই কারণে আবার বোন ম্যারো করে আমরা এটা কনফার্ম করে নিই। ইট অকার্স ইন 30% অফ কেসেস। যত লিউকেমিয়া হয় তার মধ্যে 30টায় দেখা যাচ্ছে এই ধরনের সাবলিউকেমিক লিউকেমিয়া নিয়ে প্রেজেন্ট করে, একেবারে কম। বোন ম্যারো স্টাডি ইজ কনফার্মেটরি। আমরা যেটা বললাম যে পিবিএফ করে যদি আমরা দেখি এরকম অবস্থা, তখন একটা বোন ম্যারো আমাদের করতেই হবে, করলে আমরা কনফার্ম হয়ে যাবো সেখানে এই ইনফিলট্রেশন দেখে। এবার আসি লিউকোমাইট রিঅ্যাকশন। ব্যাপারটা হচ্ছে লিউকেমিয়া না, কিন্তু লিউকেমিয়া লাইক পিকচার দিব, লিউকোমাইট রিঅ্যাকশন হবে। কন্ডিশনস হোয়ার ব্লাড পিকচার মিমিক লিউকেমিয়া। তার মানে আমি একটা পিবিএফ করলাম দেখলাম, দেখে মনে হচ্ছে লিউকেমিয়া, ব্লাড সেল আছে কিন্তু তার লিউকেমিয়া নেই। কিছু কিছু কন্ডিশনে এগুলো হয়, সেটা দেখবো আমরা। তার মানে হচ্ছে লিউকেমিয়া নেই, কিন্তু লিউকেমিয়া লাইক রিঅ্যাকশন হচ্ছে লিউকোমাইট রিঅ্যাকশন। স্টাডিজ কনফার্মেটরি, ওই দুইটা ওইটার মতোই। সাবলিউকেমিক হোক আর লিউকেমাইট রিঅ্যাকশন হোক, দুটার ক্ষেত্রেই কিন্তু আমাদের একটা কনফিউশনে ফেলে, একটা ডাইলেমার মধ্যে ফেলে পেরিফেরাল ব্লাড ফিল্ম। সেক্ষেত্রে আমরা বোন ম্যারো করে এটা কনফার্ম করে নিব। এবার দেখে নিই কোথায় কোথায় লিউকেমাইট রিঅ্যাকশন হতে পারে। ডিসেমিনেটেড টিবি, ইনফেক্টিভ মনোনিউক্লিওসিস, cytomegaloviral infection, pertussis, measles, chickenpox, following splenectomy. তার মানে কিছু কিছু বিনাইন কন্ডিশন, সেই জায়গায় দেখা যাবে যে লিউকেমিয়া লাইক প্রেজেন্টেশন মেরে করে তখন তাকে কনফার্ম করে নিতে হবে। তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের ডিসকাশন লিউকেমিয়া সম্পর্কে। লিউকেমিয়া বা চাইল্ডহুড ম্যালিগনেন্সি অনেক ভাস্ট, এবং তার মধ্যে লিউকেমিয়াও অনেকগুলো আছে। আমি শুধু একটা চুজ করেছি আজকে, সেটা হচ্ছে এএলএল। এবং এখানে একটা লিউকেমিয়া বোঝার বা ম্যালিগনেন্সি বোঝার একটা ব্যাকবোন আমি এখানে দিলাম। এখানে যদি কেউ এই জিনিসটা ভালো মতো আরো 2-1 বার একটু স্লাইড গুলো দেখে নেয়, তাহলে আমার মনে হয় যে অন্যান্য ম্যালিগনেন্সি গুলো পড়তে বুঝতে সুবিধা হবে। লিউকেমিয়া একটা ভাস্ট চ্যাপ্টার, একটা সাব স্পেশালিটি বা স্পেশালিটি যেটা বলি, কারণ পিডিয়াট্রিক হেমাটো-অনকোলজিস্ট যারা আছেন তারা এটা ডিটেলস করেন এবং তারা আলাদাভাবেই ট্রিটমেন্ট করেন। এই কারণে এটা আমরা অনেক ডিটেলস হয়তো এখন এই আন্ডারগ্র্যাড লেভেলে করবো না। যতটুকু আমি বলেছি আমার মনে হয় মোর দেন এনাফ, যদি কেউ এই লেকচারটা বুঝে থাকে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায়। পরে হয়তো কখনো আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ যারা অনলাইনে ছিলেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।